ব্র্যাকে যেটা চলছিল, নতুন গ্রুপগুলো রিফরমেশন হচ্ছে, আগের ভুল ত্রুটিগুলো, আগের জিনিসগুলো ওই যে কমিউনিটি সেন্টারগুলো অন্য জায়গায় দিয়ে দেওয়া হচ্ছিল, সেগুলোকে ঘরগুলোকে ভেঙে নিয়ে আসা, তারপরে ইরিগেশনের জন্য এগুলো ইয়েগুলো দেওয়া হয়েছিল, যে পাম্পগুলো দেওয়া হয়েছিল, সেগুলোকে নিয়ে আসা, এবং বকেয়া ভাড়া যেগুলো ওরা দেয় নাই ভাড়া, সেগুলো আদায় করা, এটা আমাদের চ্যালেঞ্জ হল। সাথে নিয়মিত কাজগুলো গ্রুপগুলোকে সংগঠিত করে নতুন করে বানায়। আমরা যেহেতু ততদিনে ব্র্যাকের লোকজন আসলে আমরা পেয়ে গেছি কিভাবে এখন থেকে এগিয়ে যাব, এতদিন তো এক্সপেরিমেন্টেশনের কাজ চলছিল, সুতরাং আমরা একটা দিক নির্দেশনা পেয়েছি যে শ্রমজীবী মানুষের উন্নয়ন করতে চাইলে তাদেরকে সংগঠিত করতে হবে। আমরা প্রথমবার যেমন ফার্স্ট এবং সেকেন্ডে চালকের আসনে ছিল ব্র্যাক, এইবার ব্র্যাক বসলো পিছনে, কারণ ব্র্যাক ক্যাটালিস্টের ভূমিকা পালন করলো, সহযোগী শক্তির ভূমিকায় পালন করলো। ব্র্যাকের ম্যানিফেস্টোতে বললো যে গরিব মানুষ, শ্রমজীবী মানুষ, তাদের উন্নয়নের জন্য তারা কাজ করবে, ব্র্যাক সহযোগিতা শক্তি হিসেবে, সহযোগী শক্তি হিসেবে কাজ করবে। আমরা জেনে গেছি, তখন দিক নির্দেশনা যাওয়ার পরে আমাদের কাজের গতিও বেড়ে গেছে। কিছুদিনের মধ্যেই আমরা সমিতিগুলো সব রিফর্ম করে ফেলাম, টাকা পয়সাগুলো পেয়ে গেলাম, নতুন করে আমরা সমিতি কীভাবে গঠন করব সেইগুলো আমরা ঠিক করি। বিভিন্ন মিটিংগুলোতে, প্রজেক্ট মিটিংগুলো প্রতি মাসে আবেদ ভাই যায় একবার মিটিংয়ে, ওনার নেতৃত্বে এগুলো ঠিক করা হয়। আমাদেরকে উনি কতগুলো টাস্ক দিয়ে আসেন, আমরা সেগুলো পারফর্ম করি। আবার 1 মাস পরে উনি যান, আবার এগুলো দেখেন ঠিক আছে কিনা, ওনার আইডিয়া দেন, আমাদের আইডিয়া হল, আমরা সবাই মিলে। এবং আমরা এরকমের শুনি নাই যে আবেদ ভাই এগুলো সব করতেছে, এমন মনেই হয় নাই। এমন মনে হয় যে আবেদ ভাই আমাদের সঙ্গ দিতে আসতেছে, আমরা যেন আমাদের সিদ্ধান্তকে আমরা বাস্তবায়ন করছি, শ্রমজীবী মানুষ যেন তাদের সিদ্ধান্তই বাস্তবায়ন করছে, এরকমের একটা ব্রেক হয়ে গেল। নিজের থেকে কোনো কিছু কেউ ইম্পোজ করছে না, না আবেদ ভাই আমাদেরকে করছে, না আমরা শ্রমজীবী মানুষকে করছি। এটা একটা টোটালি পার্টিসিপেটরি অ্যাপ্রোচ অফ ডেভেলপমেন্ট, ইজ এ ভেরি নিউ অ্যাপ্রোচ অফ আমরা কারো কাছ থেকে ধার করার, শিখার আর শিখতে পারিনি আমরা, যে এর কাছ থেকে আমরা শিখবো। ব্র্যাক ইনোভেট করতে হচ্ছে, ব্র্যাক রিসার্চ করছে, ব্র্যাক ইনোভেট করছে, আবার ভুল করছে, আবার শিখছে, এক একটা ব্রাঞ্চের চিত্র দেখাচ্ছে, এক এক রকমের আগাচ্ছে। যেখানে তেজি লোকজন আছে, যেখানকার ওখানকার লোকেশনের অবস্থা যেরকম সেরকম হচ্ছে। মানিকগঞ্জে যেমন নানান রকমের প্রোগ্রামগুলো তৈরি হচ্ছে, প্রোগ্রাম আপনার ইনকাম জেনারেটিং প্রোগ্রাম তৈরি হচ্ছে। সাল্লাতে খুবই এই যেহেতু আপনার রিমোট এরিয়া, সেখানে এগুলো ইনস্টিটিউট বিল্ডিংয়ের কাজটা ভালো হচ্ছে। বিভিন্ন রকমের, যেমন সাল্লাতে আনন্দপুরে ছিল একটা বিশাল বড় হসপিটাল, আমরা বলছিলাম মেডিকেল সেন্টার, এখানে যেমন নানান রকমের আমেরিকান ডক্টর, বিদেশি ডক্টর, কিন্তু তারা যেমন টিবি প্রোগ্রামগুলো আমরা করছিলাম ওখান থেকে, সব প্রজেক্টই করছে। এবং ওরাল থেরাপি এক্সটেনশন প্রোগ্রাম যেটা একটিতে যেটা হলো, এটা সাল্লাতেই তৈরি হলো, কারণ হেলথ রিসার্চগুলো ওখানে বেশি হচ্ছিল। আমরা যখন এইভাবে কাজটা করছি গ্রামে, একসময় জামালপুরে উমেন্স প্রজেক্টে কাজ করছি, একসময় দেখা গেল মানুষকে সংগঠিত করছি। প্রজেক্টটা তো আমরা ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রজেক্ট, কিন্তু মানিকগঞ্জ এবং জামালপুর এবং সাল্লা, আমরা মেয়েদের, এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পুরুষদের সংগঠন করব সহযোগী হিসেবে, কিন্তু মেয়েদের এবং শিশুদের ইয়েটাকে সংগঠিত করে কাজটা। এবং আবেদ ভাই একবার বলছিলেন যে দেখো, আমি 74-এ, উনি রোমারে গেছিলেন একবার, আমি 74-এ মনন্তর দেখেছি। আমরা কিন্তু তখনকার দিনে পুরুষগুলো পালিয়ে গেছে সংসারের দায়িত্ব নিতে পারে না বলে, কিন্তু মহিলা পালিয়ে যায়নি, তার ছোট ছোট বাচ্চাকে নিয়ে মহিলাটি সংগ্রাম করেই গেছে। সুতরাং মহিলারা যেহেতু হারে না, সুতরাং আমরা মহিলাদেরকেই সংগঠিত করব। মহিলাদেরকে সংগঠিত হতে 3টা অ্যাচিভমেন্ট হয় একসাথে। এক হচ্ছে, সে যদি সচেতন হয়, তার ছেলে মেয়েদেরকে সেইভাবে মানুষ করবে যদি অর্থনৈতিক সংগতি তার মধ্যে দেওয়া যায়। দ্বিতীয় হচ্ছে, তাকে যদি শিক্ষিত করা যায় মেয়েটাকে সামাজিকভাবে, তাহলে তার বাচ্চা কাচ্চা যে আছে, পেটে যে সন্তান আসবে কি আসবে না, কখন আসবে, সে সিদ্ধান্ত সে নিতে পারে। থার্ড হচ্ছে, যে সন্তান পৃথিবীতে আসলো তাকে কীভাবে মানুষ করবে, এই মেয়েটি সিদ্ধান্ত দিতে পারে পুরুষের তুলনায়। সুতরাং 3টা জেনারেশনের হলো একটা মেয়ে হতে পারে। সুতরাং আমরা শুধু তাকেই কাজ করা উচিত। যে লোক তালাক দিয়ে বউ সহ বাচ্চা সহ পালায় যাবে, তাকে আমাদের ত্রাতা বানানো আমরা মনে করছি না, তার সে সহযোগী থাকুক। ওই রকমের কনসেপ্টটাও তখন ক্লিয়ার হয়েছে। কারণ আমরা প্রতি সপ্তাহে চিন্তা করা হলো, মেয়েদের সাথে তো সচেতন যদি করতে, একটা হলো ট্রেনিংয়ে করা যায়, আরেকটা কীভাবে করা যায়, ওই যে ওদেরকে সাপ্তাহিকভাবে যে আমরা বসি সঞ্চয় এবং কিছু কিছু লোন, গ্রুপ লোন, জয়েন্ট লোন,
সমস্ত গ্রুপ মিলে মিলে একটা লোন দিই, কারণ তখন তো ইন্ডিভিজুয়ালি লোন আমরা চিন্তাই করি নাই। গ্রুপ লোন হবে, যাকেই দেব তাদের তো কোলাটারেল নাই, সুতরাং গ্রুপই হবে কোলাটারেল, তাদের ইউনিটি হবে কোলাটারেল। তারা একটা কমিটমেন্ট দিয়ে দেবে ব্র্যাককে যে ও যদি লোনের কিস্তি না দিতে পারে আমরা দেব। সুতরাং 3 জনের নামে লোন হতো, সব সদস্যরা নিত, যারা যারা কাজ করবে সবাই নিত। তো এরকমের কমিউনিটি ইরিগেশন প্রোগ্রাম হতে পারে, আরও ক্ষুদ্র ব্যবসা হতে পারে, 5-7 জনে মিলে করতে পারে। এরকমের ক্ষুদ্র ব্যবসা ব্র্যাক জানতো না, আমরা গ্রামে গিয়ে গিয়ে বসে বসে কীভাবে চক করে দিতাম, কোথার থেকে সবজি কিনবে, কীভাবে কিনবে, লাভ ক্ষতি কীভাবে হিসাব করতে হয় এদেরকে শেখাইতাম। এইগুলো হচ্ছিল যখন, আর আমরা যেহেতু মেয়েদের উপরে কনসেন্ট্রেট করছি, জামালপুর প্রজেক্ট তো আগের থেকেই মেয়েদের সাথে কাজ করছিল তখন, এবং মানিকগঞ্জ প্রজেক্ট মেয়েদের মাটি কাটা নিয়ে প্রজেক্টটা শুরু হয়েছিল। প্রথম মেয়েদের ওই দিন যারা দিন এনে দিন খায় সমস্ত মহিলাদের মাটি কাটার প্রোগ্রামের মাধ্যমে শুরু হয়েছিল 72-এ। সুতরাং মানিকগঞ্জে তো মেয়েরা কাজ করছেই। শাল্লা প্রজেক্টে ছিল ছেলে মেয়ে মিলিয়ে, এগ্রিকালচার প্রজেক্ট যেহেতু করতে হয় পুরুষদেরকে আনতে হতো। তো এখন থেকে না, আমরা 77-এর লাস্টের থেকে আমরা কাজ করছি হলো এটা। এখন ব্র্যাক তখন ঠিক করলো যে আমরা করি যে মেয়েদেরকে আর কীভাবে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটির মধ্যে করবে, কারণ ইনকাম যদি না হয়, পয়সা যদি না হয় মেয়েদের, তাহলে তো ও তো এম্পাওয়ারমেন্টের যাত্রাই শুরু করবে না, সে তো ডিপেন্ডেন্ট হবে পুরুষটির প্রতি। কি করা যায়? তো আমরা শাল্লার থেকে ভাবছিলাম, মানিকগঞ্জ থেকে ভাবছে জামালপুরের মেয়ে তো মতো, আমরা শাল্লার থেকে ভাবছিলাম এখানে তো ক্ষুদ্র ব্যবসা করা যায়, নৌকা দিয়ে বর্ষার সময় গ্রামে গ্রামে সবজি নিয়ে ঘুরে বেড়াবে, ধান চালের ব্যবসা করা যায়। তা আমরা অনেক সময় নিজেরাই ধান কিনে দিতাম, আমরা বাজারে যাই ধান কিনতাম শ্রমজীবীদের পক্ষে বসে বসে। আমি নিজেও ধরেন 5 কেজি রিয়া মিলে বাটখারা বা দিয়ে সামিয়ানাটা নিয়ে ধান কিনতেছিলাম। এই ধানগুলো আবার এই ধানের গোলা করা হতো চৈত্র মাসে, যখন ওদের অভাব হবে বেশি, বছরের শেষ মাসে, একটাই তো ফসল, চৈত্র মাসে বৈশাখে ধান ওঠে, তো ওই মাসে তো চড়া সুদে মহাজনরা টাকা দেয়। বাংলাদেশ বিভিন্ন জায়গার থেকে ওরা মহাজনরা এসে টাকা ব্যাগ নিয়ে যেত, বস্তা নিয়ে যেত। মানুষ তখন ওই চৈত্র সংক্রান্তির পূজার জন্যে এবং ওই মানুষের এই লাস্ট ধান কাটা মৌসুমের জন্য যে খরচটা হয় সেটার জন্যে। আরও ওখানে আরও কিছু আছে, যে এলাকায় কতগুলো বড় যে পূজার কথা বললাম, পূজাতে করে কি 1 মাস আগে বিভিন্ন আত্মীয় স্বজন এখানে এসে হাজির হয় সোমেশ্বরীর পূজার আগে। 1 মাস আগেই 11 সময় সোমেশ্বরীর পূজা হয়, চৈত্র মাসে সংক্রান্তির সময়। এখন নিজেরই খেতে খাওয়ার ইয়া নাই, শ্বাসের হারভেস্টিং কীভাবে করবে, টাকা নাই, জোগাড় করছে মহাজনের টাকা এনে, আর আত্মীয় স্বজন এসে প্রতি বাড়িতে 4জন 5জন 5টা করে ফ্যামিলি ঢুকতো, ওই টাকা জোগাড় করবে কীভাবে? সুতরাং মহাজন ঠিক মতো ব্যবসাটা ওখানে করতো। তো এইগুলোর বিরুদ্ধেও তো কাজ করতে হবে আমাদের। সুতরাং ধান কেনে গোলাজাত করা, এই গোলার থেকে যখন ধানের দাম বেড়ে যাবে চৈত্র মাসে, এখান থেকে ডিস্ট্রিবিউট করা, টাকা দিয়েই গরিব মানুষকে দিতে হবে, কিন্তু রিজনেবল প্রাইসে এটা দেওয়া হচ্ছিল। সুতরাং আমরা ব্যাপক পরিমাণে ধানের গোলা আমরা শাল্লাতে করেছি। এইভাবে যে প্রজেক্টে শাল্লা, মানিকগঞ্জ এবং জামালপুর, ওই প্রজেক্টে তার এলাকার প্রবলেম বেসড শুরু হলো সংগঠিত এবং অর্থনৈতিক উন্নয়ন। জামালপুর এবং মানিকগঞ্জে 2টা কাজ করেছে তখন, আমরা ওইভাবে শাল্লাতে সেভাবে হয়নি। একটা হলো যে শাল্লাতে জামালপুরে দেখা গেল যে মেয়েরা ওখানকার সূচিকর্মের কাজ জানে, কিন্তু এগুলো হলো নিজেদের ব্যবহারের জন্যে। তখন ব্র্যাক ভাবলো যে এইটাকে যদি আমরা শহরের কাস্টমারদের কাছে, বড় লোকদের কাছে সেল করার মতো যদি প্রোডাক্ট তৈরি করা যায় এগুলো দিয়ে, এই সূচিকর্মকে কাজে লাগিয়ে, ওরা করে তো পুরান কাপড়, পারিস শাড়ির পায়ের সুতা সেলাই, আর ইউজ করে হলো লুঙ্গি আর শাড়িগুলো, পুরনো শাড়ি। তো এটাকে যদি পুরনো কাপড়ের জায়গায় যদি নতুন কাপড় দেওয়া যায়, পুরনো সুতার জায়গায় যদি নতুন সুতা দেওয়া যায়, আর প্রোডাক্টগুলো যদি শহরের যারা অভিজাত শ্রেণী তাদের মতো করে, তাদের ঘরে হ্যাং করার মতো, তাদের গায়ে পরার মতো, এরকমের যদি তাদের ডাইনিং টেবিলে করার মতো এইগুলো যদি যদি প্রোডাক্ট বানাই, তাহলে নিশ্চয়ই বিক্রি হতে পারে। তখন হলো কিন্তু 77, 78 ওই সময়, এই সময়টাই চলছে। এর মধ্যে মানিকগঞ্জ শুরু করলো ব্লক প্রিন্টের কাজ। আমরাও ক্ষুদ্র ব্যবসা, আমি নিজে ওই বিভিন্ন গ্রাম থেকে ডিম সংগ্রহ করে আমরা এই সিলেটে 3 স্টার 4 স্টার হোটেলে নিয়ে গেছি মাথায় করে। এগুলো যদি বিক্রি করা যায়, আমরা দেখিয়ে দেই, তারপর ওরা করবে। 2-3 জন শ্রমজীবী নিয়ে গেলাম আমি একজন আর একজন আমার স্টাফ, আমরা গেলাম বিক্রি করতে। তো আমরা বিক্রি করেছি ঠিকই, কিন্তু হেঁটে হেঁটে মেয়েরা তো সিলেট যায় বিক্রি করতে পারবে না।
তাহলে এটা মেয়েদের জন্য খুব একটা সুইটেবল ব্যবসা হবে না। এটা ইনকাম জেনারেট হবে, ফ্যামিলির জন্য হবে, কিন্তু মেয়েদের জন্য হবে। তো মেয়েদের জন্য কী করা যায়, নানান চেষ্টা করছি আমরা, এখান থেকে সাকসেসফুল কম হচ্ছি, কিন্তু জামালপুর আর মানিকগঞ্জ পাচ্ছে, ঢাকার কাছে বলে। আর মানিকগঞ্জে জামালপুরের যে সূচিকর্মটা জানে, সেটা আবেদ ভাই তখন ওনার এমসিসি যে ছিল, ওনার যিনি হেড ছিলেন, ওনার সাথে আবেদ ভাইয়ের সম্পর্ক ছিল আগের থেকে। তো উনি এমসিসির একটা দোকান ছিল শুক্রাবাদে। তো উনি বললেন যে, আবেদ ভাই বললেন যে আমরা কিছু জিনিস বানাচ্ছি, আমাদের মেয়েরা বানাচ্ছে, তোমার এখানে যদি বিক্রি হয়। তারপরে শেরাটন হোটেল ছিল তখন, ওখানে গিয়ে বলা হলো। তারপর আরও যে বড় বড় তখন ফেমাস দোকান ছিল যেগুলো, এগুলোতে, কারণ বড় লোকরা যে সে দোকান থেকে শপিং করে, ওখান থেকে যাওয়া হলো যে আমি এই জিনিসগুলো বানিয়েছে, এগুলো আপনারা যদি কিনেন। তোরা তো নগদ দামে কিনবেন। ওরা বলতেছিল সবাই যে ওকে ঠিক আছে দিয়ে যান, বিক্রি হলে টাকা দেবেন, টাকা দিব। তো 2-3 মাস পরে যখন আসলে বলে না এগুলো বিক্রি হয় না, আরও পরে আসেন। আবার কেউ কেউ বলে যে ভাই এইগুলো আসলে জায়গা নষ্ট, ডিসপ্লেতে তো জায়গা নষ্ট হয়, এগুলো নিয়ে নেন। তো ফেরত নিতে বাধ্য হলো। তখন ব্র্যাক চিন্তা করলো, আবেদ ভাই বলে যে তাহলে তো আমাদের যদি একটা দোকান হইতো তাহলে কেমন হতো। তখন এমসিসির সাথে যখন কথা বলছিল, এমসিসিও তারা করছে যে ওনারা এই দোকানটা ছেড়ে দেবেন। আবেদ ভাইকে বলছে যে আপনারা নিয়ে নেন দোকানটা। আবেদ বললো, তা আমরা তো বাঙালি, আমরা তো এই ব্যবসা করি নাই কোনোদিন, আমরা ব্যবসায়ী হিসেবে ভালো না, আপনারা যদি শেখান তাইলে হবে। তো ওনারা বললো ঠিক আছে, আমাদের লোক থাকবে, আমরা থাকবো। 1 বছর ওনারা থাকলেন। 78-এর ফেব্রুয়ারিতে এই এমসিসি আরম্ভ হয়ে গেল। নামটা দিলেন আবেদ ভাইয়েরই এক আত্মীয়া, সম্ভবত নানি বা কেউ, হাওরের এলাকার আড়ং, ওইগুলো ওই সমস্ত জায়গাকে তো বলে যেখানে জিনিসপত্র আসে, গ্রামের জিনিসপত্র, ওইটার আড়ং বলে। তো এই আড়ংই হলো, গ্রামের জিনিসপত্রই তো আসছে এখানে, সেই জন্য এটার নাম হলো আড়ং। এটা আবেদ ভাইয়ের মুখ থেকেই হলো, আমরা শুনেছি এটার নাম আড়ং। আর উনি বলেছেন যে এটা ওনার নানি, সম্ভবত না কার নাম বলছিলেন, যে উনি দিয়েছে নামটা। সেই আড়ংয়ের যাত্রা শুরু হলো ফর্মালি। কাজটা তো শুরু হচ্ছে আগের থেকেই, 77-এর শেষের দিক থেকে। 78-এর ফেব্রুয়ারিতে আড়ং প্রতিষ্ঠিত হলো ফর্মালি। তো সেই থেকে আড়ংয়ের যাত্রা। একসময় এসে আড়ংয়ের যাত্রা, ওই যে এখন মেয়েদের কাছে পয়সা যায়, আমরা চাইলে একটা ইনকাম জেনারেটিং প্রোগ্রাম দিয়ে তো সারা দেশে হবে না, আর এক দোকানে তো বিক্রি মানে কি আর হবে। হাজারের মহিলা সারা বাংলাদেশে কাজ করছি, অন্যান্য অ্যাপ্রোচও ধরা দরকার। বলা হলো তাহলে পোলট্রি হোক, কারণ পোলট্রিতে ডিমটা তো অ্যাটলিস্ট গ্রামে ফরিয়ারা হেঁটে কিনে, তাহলে মেয়েদের পকেটে টাকা দিতে পারে। মুরগি বিক্রি করতে হয় বাজারে, এই টাকাটা হাজব্যান্ডের পকেটে যাবে। কিন্তু গরুও আমরা চেষ্টা করেছি, গরু হলে দুধের টাকাটা একেবারেই গ্রামে হয় না, গ্রামের ছোট ছোট হাটের মধ্যে বিক্রি, চক বলা হয়, ওখানে হয়। মেয়েদের পকেটে মোটামুটি কিছু হয় বাড়ির থেকে যদি দুধ নিয়ে যায়। তো এটা মন্দের ভালো প্রোগ্রাম, কিন্তু পোলট্রিটা হাফ ভালো আর সূচিকর্মটা পুরাটাই ভালো। মানিকগঞ্জের ব্লক প্রিন্টিং পুরাটাই ভালো। সুতরাং এইগুলো নিয়ে চড়া হোক, যে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো এইভাবে আপনার ডেভেলপমেন্ট ইনকাম জেনারেটিং প্রোগ্রাম শুরু করলো সেখান থেকে। মাইক্রো ফিন্যান্স, সেভিংস এগুলো ছিল, এবং এটা তখন ছিল গ্রুপ লোন। তখনও গ্রুপের বাইরে ইন্ডিভিজুয়াল লোন ছিল না। সেটা হলো 80-এর কাছাকাছি গিয়ে 1-2 বছরের মধ্যেই ইন্ডিভিজুয়াল লোন শুরু হলো। এই 2-4 বছর আমরা ট্রায়াল করলাম গ্রুপ লোন সবটা। তো তখন থেকে ধরুন মানে শুরু হলো যখন এটা যখন চললো গ্রুপ লোন এবং অন্যান্য জিনিস, গ্রুপ লোন থেকে পরে এক সময় ফিল করা হলো গ্রুপ লোন হলে সবাই সবসময় একসাথে যৌথভাবে কাজ করলে ইন্ডিভিজুয়ালিটিটা কম থাকে মানুষের। আমার ব্যবসা আমি করব, মরিয়া হয়ে যে কাজটা করা সেটা কম হয়ে যায়। আমি না, কিন্তু আরেকজন আছে, ও একটু হয়ে যায়। ব্যবসা করতাম আমি ভৈরব পাঠাইতাম সবজি আনতো, দেখা গেলো একজন অসুস্থ যায় নাই, ওর কয়দিন ছিল, কত টাকা নেবে, এটা আরও ঝামেলা তৈরি হয়। তো ঠিক আছে, ইন্ডিভিজুয়াল ব্যবসা করো, তো তাহলে সেভিংস লাগবে। তো সেভিংস তৈরি করারও নানান রকমের কায়দা কানুন চলছে। সেভিংস ইজ এ বেসিক ইয়ে। তো আমি যেমন করতাম সেভিংস, যেমন আমাদের ব্রাঞ্চে এলাকায় আমরা যেটা করতাম শাল্লা প্রজেক্টে, এবং আমি তো আমাদের ব্রাঞ্চে কীভাবে হতো, ধরুন কিছু মহিলা আছে 2 টাকা সেভিংস দিতে পারে সপ্তাহে, কিছু আছে একটু কষ্ট হয়, আবার কিছু দিতেই পারে না, ওরা সমিতিতে আসতেই পারছে না হওয়ার জন্য। তখন আমরা যেটা করলাম যে আমরা একটা সমিতিতে যদি 50 জন লোক হয়, বাছাই করলাম কারা কারা দিতে পারছে, কারা কারা পারছে না। তো কিছু আছে মহিলা, তার বাড়িতে কোনো পুরুষ লোক নাই,
উনি নিজে অন্যের বাড়িতে কাজ করে বা এগুলো না, তাহলে উনি সঞ্চয়টা দিবেন কিভাবে? তাকে বলা হলো উনি অনেকে পান খায়, তো পান খাইলে বলতাম যে আপনি সপ্তাহে কয়টা পান খান, একটা সুপারি করে রেখে দেন, কম খান, একটু করে চাল রাখেন যদি সঙ্গতি হয়, আবার কি একটু পান রাখেন, মরিচ, লাল মরিচ তো সবাই খায়, 2টা করে মরিচ রেখে দেন প্রতি বেলার থেকে, প্রতিদিন থেকে, তাহলে এক সপ্তাহ অন্তর অন্তর মরিচের টাকা ওই সপ্তাহ দেওয়া লাগবে না, তাহলে মরিচের টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন। যিনি সুপারি খান তাহলে এক সপ্তাহ যে কটা সুপারি খান, প্রতিদিন যদি আধাটা সুপারি খান তাহলে 3টা সুপারি পেয়ে যাচ্ছেন এক সপ্তাহে, তাহলে 3টা সপ্তাহ তো এক সপ্তাহ হয়ে যাচ্ছে। ওই রকমভাবে তাহলে সেভিংস টাকায় না হয়ে ওই ইন কাইন্ডও করার ব্যবস্থা করছে। তারপর কিছু কিছু হচ্ছে এটাও করতে পারে না, পান খাওয়ার পয়সা নাই, চালের তো প্রশ্নই আসে না, ভিক্ষা করে খায়, অথবা এখানে কোনো তার সেইভাবে আর সঙ্গতি নাই দেওয়ার মতো, তাহলে কী করতে হবে? তাদেরকে আমরা বলতাম যে এই সহযোগিতা করতাম যে ওই এলাকায় তো হাওড় এলাকায় মেয়েরা গরু ছাগল তার গলায় কোনো ইয়ে থাকে না, রশি থাকে না, ওপেন ইয়েতে ঘুরে ই করে, বর্ষাকালটার সময় সে যদি ওই সময় বর্ষা চলে যাওয়ার পরে সে যদি মাঠের গোবর করায়, যদি তো যে গোবরটা হবে সেই গোবরটা যদি ঘুটে করা যায়, যদি এই ঘুটেটা বিক্রি করা, অনেক সময় কামারের দোকানে ওই যেগুলো ওই ঘটে ওখানে তো লাকড়ি নাই, তো যে খড় দিয়া গোল করে এরকমের 4-5 স্কোয়ার ফিট এলাকা জুড়ে একটা বানাই, ওইটা 1 টাকা করে বিক্রি হতো। তা আমরা বললাম মিটিং আসার সময় 1টা করে ঘটে নিয়ে আসবা, যাদের জানতো 1টা করে ঘটে ইয়া দিলেই, আমরা বলতাম চটা, এই চটাটা নিয়ে আসবা, এটাই তোমার সঞ্চয়। সো ওইভাবে কেউ অতগুলো গুল করে যাবে না, তো কতগুলো ইয়ে নিয়ে আসবে, ওইটার দাম 1 টাকা, ওইটা কামারের দোকানে বিক্রি হবে, সঞ্চয় হবে। তাও যারা করতে পারে না, নাতনি নাই এরকমের, ছোট বাচ্চা নাই গোবর করানোর মতো, তো তাকে কী করতে হবে? তাতে কমিউনিটি সমিতি ব্যবস্থা করবে। আমরা প্রায় প্রতি গ্রামেই পরিচ্ছন্নতা অভিযান করতাম, যে মশার থেকে ইয়ে করার জন্যে ওই বাড়ির পিছনে যেন পায়খানা যেত, ওই থেকে মুরগিরা যেন ঘরের মধ্যে এসে কন্টামিনেট না করতে পারে, তো ক্লিনিং প্রোগ্রাম করলে ওখানে কিছু ওই ময়লা আবর্জনা ওইগুলোকে একসাথে করে ওটা, তারপরে কচুরিপানা নদী যাদের বাড়ির কাছে আছে, বর্ষাকালে নদীর রশি দিয়া কচুরিপানা আটকে, ওইটা আমরাও জয়েন করতাম ওই ক্লিনিং এই প্রোগ্রামে, নদীর পাড়ে রেখে দিয়ে এগুলোকে সার কম্পোস্ট সার করে সাহাপাড়ারা ওই যে সবজির বাগান করে মেয়েরা, তো ওখানে বিক্রি করা, তাহলে যে সমিতি 10 জন মহিলার ইয়ে নাই, তাহলে এই টাকাটা 10 জনের পক্ষে ভাগ করে দেওয়া হতো। সো দিস আর দি ওয়েজ টু রেইজ আপনার সেভিংস। এই টাকাটা করে ওই সঞ্চয় দেওয়া হলো, সাথে সাথে হেলথ প্রোগ্রাম, টিউবারকুলোসিস প্রোগ্রাম, তারপরে তখন আপনার পোলট্রি প্রোগ্রাম, লাইভস্টক প্রোগ্রাম, বিশেষ করে ওই লাইভস্টকের ইয়ে করা হতো যে আপনার ইঞ্জেকশনটা দেওয়া হতো যেন রোগ বালাই না হয়, খোরা রোগ হয় সেগুলো যেন চিকিৎসা, আমাদের লোকজন চিকিৎসা দিত, আমাদের যে ডিভিএমস আছে। আর আরেকটা ইয়ে দেওয়া হতো, মুরগির প্রোগ্রামটা শুরু হয় তখনই, ওই সময়ই 78-এর দিকেই আমরা করতাম কি যে বিদেশি মুরগি মোরগ নিয়ে আসতাম, একটা গ্রামে আমরা সার্ভে করতাম কয়টা মুরগি আছে, পপুলেশন কত, তাতে কয়টা মোরগ লাগবে, ছেড়ে দিতাম। এগুলো কয়েকজনকে দেশি মোরগ নিয়ে, দেশি ছোটো বাচ্চা নিয়ে একটা পরিপুষ্ট বিদেশি মুরগি দিয়ে দিতাম, মোরগ দিয়ে দিতাম। তো ওইভাবে ব্রিডটা চেঞ্জ করার জন্যে উই হ্যাভ বিন ট্রাইং। সুতরাং গভর্নমেন্টের সাথে যোগাযোগ শুরু করতে হলো, হেলথের জন্যে যোগাযোগ করতে হলো। যোগাযোগটা এমন ছিল, ধরুন সরকারি লোকজন তো আমাদের দেখতে পারে না, আমাদেরকে দেখতে পারে না, ওরা মনে করে আমরা বোধ ঝামেলা বাঁধাই। ওই যে যারা বড় লোক, যে তারা, আমরা ব্রেকের জন্মের সময় ওদের সহযোগিতায় আমরা নিয়েছি, এখন আমাদের শত্রু কোনোভাবেই সহযোগিতা করবে না। এবং হাওড় এলাকাতে আপনার ওই সরকারি অফিসাররা তাদেরই ক্রীড়নক, ওরা যা বলবে, বড় বড় জমিদার এরা যা বলবে তাই। তো আমাদেরকে দেখতে পারে এই ব্র্যাক হলো গণ্ডগোল বাধায়, এরা হলো ভূমিহীনের ত্রাণকর্তা হয়ে আসছে।